আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো, প্রথমে তো আগের ভিডিওতে বলা হয়ে গেছে যে ডেলিভারি স্বাভাবিক প্রসবের 3টা ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এবং কোন ধাপে জরায়ু কতটুকু খুলে সেটাও বলা হয়ে গেছে। যেমন প্রথম ধাপে সত্যিকার প্রসব ব্যথা থেকে 4 সেন্টিমিটার, যেটা যদি আমরা মেজার করি ভিতরে, সেটা থেকে ফুল ডাইলেটেশন, এটা হলো আমাদের প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপে হলো ফুল ডাইলেটেশন থেকে, মানে জরায়ুর মুখ সম্পূর্ণ খোলা থেকে বাচ্চা ডেলিভারি, এটা গেল দ্বিতীয় ধাপ। আর তৃতীয় ধাপে হলো গর্ভফুল মেমব্রেন এগুলা বের হবে, এটা হলো তৃতীয় ধাপ। এখন প্রশ্ন হলো যে প্রথম ধাপ সত্যিকার প্রসব ব্যথা থেকে যে প্রথম ধাপ শুরু হয়, তাহলে প্রথম ধাপে আমরা কি কি করব? তা আমরা অনেক কিছুই করব। তো একটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমরা কি জরায়ুর মুখ পরীক্ষা করে দেখব, এবং সেটা দেখার গুরুত্ব কি, আমরা কতক্ষণ পরে পরে দেখব, সেটা আমরা একটু কথা বলব। তাহলে আমরা প্রথম ধাপের ব্যবস্থাপনার মধ্যে এটা একটা অংশ, যে আমরা জরায়ুর মুখটাকে পরীক্ষা করে দেখব। যেমন এই যে জরায়ুর মুখ, এটা হলো এই যে বিভিন্ন সময় বিভিন্ন ডাইলেটেশন, মানে জরায়ুর মুখটা খুলছে, এটা আমরা পরীক্ষা করে দেখব। তাহলে আমরা এটা কতক্ষণ পরে পরে পরীক্ষাটা করতে পারি? এটা হলো আমরা সাধারণত 4 ঘন্টা পরে পরে আমরা পরীক্ষাটা করব। এবং কিভাবে আমরা হাত পরিষ্কার করে ধুয়ে, সেটা আমি অন্য একটা ভিডিওতে আমি বলবো, যে সাধারণ হাত ধোয়া এবং সার্জিক্যাল হাত ধোয়া দুটো আলাদা জিনিস। আমরা হাত পরিষ্কার করে দিয়ে হাতে স্টেরাইল গ্লাভস পরবো, পরে আমরা 2টা আঙ্গুল মাসিকের রাস্তায় দিব, এরকম মাসিকের রাস্তায় দিয়ে এই যে জরায়ুর মুখটা আছে, এই জরায়ুর মুখটা, এই যে এরকম জরায়ুর মুখটা আমরা এইভাবে করে আমরা পরীক্ষা করে দেখব যে জরায়ুর মুখটা আমার কতটুকু খুলছে এই অনুযায়ী। তাহলে আমরা 4 ঘন্টা পরে পরে দেখব। তো এখন কেন আমরা 4 ঘন্টা পরে পরে দেখব? আমরা কেন এর আগে দেখব না? বারবার দেখলে আমার কি সমস্যাটা হইতে পারে? তাহলে বারবার দেখলে আমার সমস্যা হইতে পারে যেটা ইনফেকশন হবে। এটা হলো প্রথম প্রধান কারণ, যে বারবার আমরা হাত দিব না ভিতরে। রুগী যতই ব্যথায় চিল্লাপাল্লা করুক, আমরা বারবার, তার কাছে মনে হবে যে বাচ্চা বের হয়ে গেলো, অনেক কিছুই বলবে, কিন্তু আমরা 4 ঘন্টার আগে সাধারণত সবকিছু ঠিক থাকে, যেমন পানি ভাঙে নাই, মেমব্রেন ইনটেক্ট আছে, আমরা সাধারণত 4 ঘন্টা পরে পরে দেখব। তাহলে এটা হলো যে বারবার করলে আমার ইনফেকশন হবে। আর কি ক্ষতি হতে পারে? একটা হলো পোলারিটি নষ্ট হবে। পোলারিটি মানে জরায়ু তার নিজের রিদমে জরায়ুর মুখটা খুলতে থাকবে। কিন্তু যদি বারবার এটা এক্সামিনেশন করা হয়, তাহলে তার ওই নিজস্ব রিদমে যে জরায়ুর মুখটা খুলে, এটাকে বলে পোলারিটি, এই পোলারিটিটা ডিস্টার্ব হয়। তাহলে আমরা মেইন যেটা এমফেসিস দিব, সেটা হলো যে বারবার পিবি করা যাবে না, 4 ঘন্টা পরে পরে অবশ্যই আমার এটা পারভাইজানাল এক্সামিনেশন করতে হবে। তো কখন আমরা 4 ঘন্টার আগেই করব? এটা আমরা 4 ঘন্টার আগে করতে পারি যদি পানিতে ভেঙে যায়, তাহলে আমরা 4 ঘন্টা আগে পিবি করব। তা কেন করব? তাহলে তখন পিবিটা 4 ঘন্টার আগে পানি ভেঙে গেলে করবো এই কারণে যে বাচ্চার যে নাড়িটা আছে, পানি ভেঙে গেলে কি হয়, কচুরিপানা পানির স্রোতের সাথে ভাসে যায়, সেরকম ওই পানির স্রোতের সাথে বাচ্চার নাড়িটা চলে আসতে পারে। তো বাচ্চার নাড়িটা যদি চলে আসে, তাহলে বাচ্চাটা বেশিক্ষণ বাঁচে না, আধা ঘন্টা বেশি থাকে না। সেই জন্য আমরা তখন পরীক্ষা করে দেখব যে পানি ভাঙার সাথে সাথে বাচ্চার নাড়িতে বের হয়ে আসছে কিনা, এই জিনিসটা তখন আমরা দেখব। তারপরে আমরা 4 ঘন্টা পরে পরে দেখলাম। আগে কিভাবে কেন দেখব সেটাও আমরা দেখলাম। এটা হলো যে আমরা কতক্ষণ পর পর পিবি করলাম। আরেকটা টার্ম আমরা ইউজ করি কি জন্য, সেটা হলো ফুল ডাইলেটেশন। এই কথাটা আমরা বলি যে ফুল ডাইলেটেশন মানে জরায়ুর মুখ সম্পূর্ণ খুলে গেছে। তা আমরা সম্পূর্ণ খুলে যাওয়া কখন বলবো? সেটা হলো 10 সেন্টিমিটার। কারণ বাচ্চার যে মাথার ডায়ামিটার আছে, এই যে ম্যাক্সিমাম এই বাইপ্যারাটাল ডায়ামিটার, এই মাথার ডায়ামিটার 9.4 সেন্টিমিটার, এটা হলো ম্যাক্সিমাম স্বাভাবিক মাথার ডায়ামিটার। তাহলে এটা বার হতে হলে আমার 10 সেন্টিমিটার ডাইলেটেশন লাগবে, জরায়ুর মুখটা খুলতে হবে, তা নাহলে বাচ্চার মাথাটা বের হবে না। তাহলে এটা তার আমরা ভিতরে মাসিকের রাস্তার ভিতরে স্কেল দিয়ে মাপা কি সম্ভব? না, স্কেল দিয়ে মাপা সম্ভব না। তাহলে কিভাবে আমরা বুঝবো যে এটা সম্পূর্ণ খুলে গেছে? তো এটা বোঝার উপায় হলো, যখন আমরা এই যে এক্সামিনেশন, এই যে একটা রিমের মতো আছে, এই যে একটা রিমের মতো আছে, যখন আমরা এটা পরীক্ষা করব, তখন দেখা যাবে কি, তখন এই রিমটা আর পাওয়া যাবে না, তখন এই মাসিকের রাস্তা, জরায়ুর কোনো মুখ বোঝা যাবে না। তাহলে মাসিকের রাস্তা আর এই জরায়ুর ক্যানেল, এটা একাকার হয়ে যাবে, এখানে কোনো এই রিমটা কিছুই বোঝা যাবে না, এটা একাকার হয়ে যাবে। তখন আমরা বলবো এটাকে ফুল ডাইলেটেশন, এটা বলবো।
তাহলে ফুল ডাইলেটেশন হইলেই আমাদের তখন কি বাচ্চা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা তখন বাচ্চা ডেলিভারির জন্য মাকে প্রস্তুত করবো। তার মানে প্রথম ধাপ আমার শেষ হয়ে গেছে, ফুল ডাইলেটেশন হয়ে গেছে। তখন আমরা দ্বিতীয় ধাপে মাকে বলবো যে তখন দ্বিতীয় ধাপের ব্যবস্থাপনা সেটা আমরা বলবো। এখন অনেক সময় দেখা যায় এই যে আমরা যদি ফুল ডাইলেটেশনটা না বুঝি, সেটা ডাক্তারই হোক, মিডওয়াইফ হোক, যেই হোক, যিনি প্রসব করাবেন, তাহলে কি হবে, যদি ফুল ডাইলেটেশন আমরা না বুঝতে পারি তখন দেখা গেল জরায়ের মুখটা কিছুটা খুলছে, কিছুটা বাকি আছে। এই যে যেমন এই যে রিমটা বোঝা যাচ্ছে, চাপ দিতে বললো, তো চাপ দিলে কি হবে, চাপ দিলে তখন তো মাথাটা আর নামবে না, না নামার জন্য কি হবে, এটা একটা সাপোর্ট আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা করে সাপোর্ট থাকে। তাহলে এটার যে সাপোর্টটা আছে সেই সাপোর্টের উপরে লিগামেন্টের উপরে চাপ পড়বে, চাপ করে লিগামেন্ট ইনজুরি হবে। লিগামেন্ট ইনজুরি হলে কি হবে, পরবর্তীতে দেখা যাবে তার বয়স যখন 40-50, তার পরবর্তীতে কি হবে, তখন জরায়ুটা আস্তে করে নিচে নেমে যাবে, কারণ 50-এ পরে হরমোনাল সাপোর্ট থাকে না, তখন আরো বেশি হবে। আর এর আগে কি হবে, লিগামেন্ট ইনজুরি হলে যদি জোরে কাশি দিল, একটু কনস্টিপেশন, কষা পায়খানা থাকলো, আস্তে আস্তে যেহেতু সাপোর্টটা নষ্ট হয়ে গেছে, সাপোর্টটা ইনজুরি হয়েছে, দুর্বল হয়ে গেছে, তখন জরায়ুটা নিচে নেমে যাবে। আমরা গ্রাম দেশে দেখি এখনো যারা বাড়িতে ডেলিভারি হয় তাদের অনেকেরই জরায়ু নিচে নেমে যায়। তাহলে ফুল ডাইলেটেশন, জরায়ুর মুখ সম্পূর্ণ খুলছে, এই জিনিসটা জানা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হলো এই যে আমরা 4 ঘন্টা পরে পরে জরায়ুর মুখ দেখলাম, এই যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, যেটাই হোক না কেন, এই যে আমরা মনিটরিং করবো। আর মায়ের আর কি কি দেখতে পারি আমরা পালস, প্রেশার, এগুলা আবার সবকিছু দেখবো, টেম্পারেচার, সে কতটুকু প্রস্রাব করে, প্রস্রাবের রং কি, এগুলো সব দেখবো। পাশাপাশি জরায়ের মুখটাও আমরা দেখবো। তাহলে এগুলো কি কোনো ডকুমেন্টেশন করার দরকার আছে? অবশ্যই ডকুমেন্টেশন করার দরকার। ডকুমেন্টেশন ছাড়া কোনো কিছুরই কোনো মূল্য নাই। এটা যেমন হলো ক্লায়েন্টের সেফটি, সেরকম যিনি ডেলিভারি করাবেন তারও সেফটি। কারণ নির্দিষ্ট একটা সময়ে জরায়ের মুখটা কিছু কিছু করে খুলবে। যেমন আমরা ধরি যে সত্যিকার প্রসব ব্যথা থেকে প্রতি ঘন্টায় প্রথম বাচ্চা হলে 1 সেন্টিমিটার করে খুলবে, দ্বিতীয় বা পরবর্তী বাচ্চাগুলোতে 1.5 সেন্টিমিটার করে খুলবে। তাহলে আমাদের একটা টার্গেট থাকে যে এই সময়ের মধ্যে আমার 10 সেন্টিমিটার খুলে যাবে। তাহলে ওই টাইমের মধ্যে যদি না খুলে আর আমরা পরীক্ষা করতে থাকি, এটা যদি আমার ডকুমেন্টেশন না থাকে তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার ঠিক সময়ে জরায়ের মুখটা আমার খুলছে কিনা, বা মায়ের অন্যান্য প্যারামিটার যেগুলো আছে, যেমন বাচ্চার হার্ট সাউন্ড, বাচ্চা দেখতে গেলে বাচ্চা নড়াচড়া মা বুঝে, অনেক সময় বুঝে না, যেটাই হোক হার্ট সাউন্ডটা আমরা দেখবো, মায়ের পালসটা দেখবো, মায়ের প্রেশারটা দেখবো, ইউরিনটা দেখবো। এই যে জিনিসগুলা, তার পাশাপাশি জরায়ের মুখ যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসটাও আমাদের টার্গেটে হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে, তাহলে আমার ডকুমেন্টেশনটা অবশ্যই দরকার। আরো কেন দরকার, এই রুগীটার যদি দেখা গেল যে না আমার সঠিক সময়ে ডেলিভারিটা আগাচ্ছে না, ডেলিভারি প্রোগ্রেস হচ্ছে না, তাহলে এনে সম্ভব না, তখন আমাকে হায়ার সেন্টার, যেটা আমরা প্রসব পরিকল্পনায় আমরা বলছি যে পরিকল্পনা থাকতে হবে, কাকে দিয়ে ডেলিভারি করাবে, কোথায় করাবে, সমস্যা হলে, জরুরি অবস্থা হলে আমার কোথায় যাবে, এই জিনিসগুলো আমরা প্রসব পরিকল্পনায় আমরা বলছি। তাহলে যদি রোগীটা দেখা গেল যে না ডেলিভারি প্রোগ্রেস করতেছে না, তাহলে তো আমাকে কোথাও পাঠাতে হবে, সঠিক সময়ে সঠিক জায়গায় পাঠাতে হবে। তো সেখানে আমার এখানে যে রুগীটা 4 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 8 ঘন্টা, যতক্ষণই ছিল, তাহলে রুগীটা আমি প্রথম অবস্থায় কি পেলাম, পরবর্তীতে কি পেলাম, এই যে জিনিসগুলো ডকুমেন্টেশন থাকলে ওই কাগজের ভিতরে, তাহলে আমরা কি করবো, ওই কাগজটার নাম হলো পার্টোগ্রাফ। এবং প্রথম পরীক্ষায় যদি আমরা দেখি 4 সেন্টিমিটার হয় নাই, তাহলে শুধু ডকুমেন্টগুলো আমরা রাখবো, জরায়ের মুখে যে ফিল আপটা ওটা আমরা করবো না। তাহলে আমরা রেফার করলে কি হবে, যেখানে যাবে রেফারাল সেন্টারে, সেখানে কাগজটা দেখে এট এ গ্ল্যান্স বুঝতে পারবে যে এই রুগীটা কতক্ষণে কি কি পরিবর্তন এবং কিভাবে মায়ের কন্ডিশন, বাচ্চার কন্ডিশন, এট এ গ্ল্যান্স তারা বুঝে ফেলবে। এটা ডিটেলস সঙ্গে যে যাবে তাকে আর বলতে হবে না। এবং এটা যদি কোনো প্রাতিষ্ঠানিক ডেলিভারি হয়, মেডিকেল কলেজে হোক, যেখানেই হোক, সেখানেও এই ডকুমেন্টটা মেনটেন করা উচিত। কেন, একটা হলো মায়ের কি অবস্থা এবং তার জন্য কি স্টেপ আমাদের নিতে হবে মা বাচ্চার জন্য, আরেকটা হলো ডিউটি শিফটিং হয়, 8 ঘন্টা পরে পরে ডিউটি চেঞ্জ হয়। এখন ওই যা ডিউটি, ওই ডিউটি সময়ে যে সম্পূর্ণ জরায়ের মুখ খুলে ডেলিভারি হয়ে যাবে এমন কোনো কথা নাই।
এখন রুগীর অনেকগুলো 8টা 10টা 20টা রুগী আছে, প্রত্যেকটা ডিটেলস বলা সম্ভব না। এখন এই কাগজটা থাকলে কি হবে, শিফটিং এ যিনি আসবে লেবারের এই কয়টা রুগী আছে, জাস্ট ওই পার্টোগ্রাফ কাগজটা দেখা মাত্র উনি বুঝে যাবেন যে এই রুগীদের এই কন্ডিশন এই আছে। তাহলে এই ডকুমেন্ট। আরেকটা হলো কোনো কারণে যদি চ্যালেঞ্জ করা হয় যে আমার রুগী দেখা হয় নাই, আমার রুগীর যত্ন হয় নাই, তাহলে ওই কাগজটা বলে দিবে যে তার রুগীটা কখন কি পজিশনে ছিল এবং টাইমলি তাকে মেনটেন করা হয়েছে। তাহলে একটা রুগী ম্যানেজমেন্ট, বাচ্চা ম্যানেজমেন্টের জন্য। আরেকটা হলো যিনি হেলথ কেয়ার প্রোভাইডার, ওনার সেফটি। এবং ভবিষ্যতে যখন আমরা এই সমস্ত অ্যানালাইসিস করে দেখব যে স্বাভাবিক ডেলিভারি কতগুলা বিলম্বিত প্রসব, কতগুলা বাধাগ্রস্ত প্রসব, কতগুলা আমার সিজারিয়ান সেকশন কেন লাগলো, এই যে আমার অ্যানালাইসিসটা জাতীয় পর্যায়ে, তাহলে এই ডকুমেন্টটা থাকলে আমরা মান্থলি রিপোর্টিং করে এটা আমরা অ্যানালাইসিস করে ফার্দার আমাকে কিভাবে কি স্টেপ নিতে হবে সেটাও আমরা করতে পারবো। তাহলে এটা হলো আমার ডকুমেন্টেশনের একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা কোনোভাবেই এটা মিস করা চলবে না।